কলকাতা কর্পোরেশনের আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে, যেটা একটা ইম্প্যাক্ট আসবে বিশেষ করে স্যাংশন পদ্ধতিতে। সেটা হলো যে আগে 1 থেকে 100 ওয়ার্ডের মধ্যে আমাদের সার্ভে কেআইটি লাগতো। এখন যেটা করা হয়েছে 1 থেকে 144টা যে ওয়ার্ড আছে, মানে 100 ওয়ার্ডের ওপরে গেলেও আপনার সার্ভে লাগবে, অর্থাৎ সার্ভে ডিপার্টমেন্ট থেকে আপনাকে অনুমোদন নিতে হবে। বিষয়টা সাধারণ মানুষের পক্ষে একটু বলি, বুঝিয়ে দিলে বুঝতে পারবেন যে বাড়ি করতে গেলে তো রাস্তার চওড়াটা দরকার, সেটা সার্ভে ডিপার্টমেন্ট সার্টিফাই করে। কিন্তু 1 থেকে 100 নম্বর ওয়ার্ডের মধ্যে এদের যে স্মার্ট ম্যাপ তৈরি আছে সেইটা দেখে মোটামুটি একটা রাস্তার মাপ বার করে। তবুও 1 থেকে 100 ওয়ার্ডের মধ্যেও কলকাতার কিছু কিছু জায়গায় স্মার্ট ম্যাপ নেই, সেখানে পুরনো দিনের মৌজা ম্যাপ দেখে কোনো রকমে একটা দাঁড় করাবার চেষ্টা করে। এখন 100 থেকে 144 নম্বর ওয়ার্ডের স্মার্ট ম্যাপ তৈরি হওয়ার কথা দীর্ঘদিন ধরে হচ্ছিল, কিন্তু যতটুকুনি আমার কাছে তথ্য আছে সেই ম্যাপ কিন্তু এখনও তৈরি হয়ে ওঠেনি। এখন প্রশ্ন হলো, যে ম্যাপ তৈরিই হয়নি তাহলে আমি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করলাম এবং সার্ভে ডিপার্টমেন্ট কি দেখে সেটাকে সার্টিফাই করবে? অর্থাৎ জিনিসটার মধ্যে একটা বিশাল বড় রহস্য তৈরি হয়ে গেল। যাই হোক, সেটা আগামী দিনের প্ল্যান, প্রোগ্রাম, ফিচার এগুলোকে দেখে বোঝা যাবে কোন দিকে কী গতি এবং কীভাবে তারা অনুমোদনটা দেবে। তো সবচেয়ে বড় বিষয়, যে সমস্ত জায়গায় যে গার্ডেন রিচ বা বেহালা, যেটা অ্যাডেড এরিয়া, বেহালা, বাঘাযতীন, এইসবগুলো অ্যাডেড এরিয়া, এখানকার ম্যাক্সিমাম জমি হয়ে আছে শালি। তার মধ্যে ম্যাক্সিমাম, বিশেষ করে গার্ডেন রিচ, ম্যাক্সিমাম জমি দেখাবে পুকুর, যেগুলো হয়তো ভরাট হয়েছে কোনোটা 1964-র আগে, বা হয়তো রিসেন্টলি কিছু ভেতর ভরাট হয়েছে। সেই জায়গাগুলো কিন্তু অসুবিধে পড়ে যাবে। তো এবং যারা অনেকে এই যে বাড়ি জমি কিনে নেয়, বিভিন্ন জিনিসগুলো, এইসব জিনিসগুলো সার্চিং না করে, তারা কি করবে, যখন স্যাংশন প্রক্রিয়ার মধ্যে ফেলবে, আমি যখন যাচ্ছি গিয়ে দেখব তার জমি ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, কলকাতা কর্পোরেশনের মিউটেশনও হয়েছে, সেই জমিকে প্লেন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। যখন সার্ভে ডিপার্টমেন্ট এবার ফেলবে, ওরা যখন পুরনো মৌজা ম্যাপটাকে ঘেঁটে বার করবে, তখন দেখবে সেখানে পুকুর আছে, পুকুর পাড় আছে, এক্সেট্রা এক্সেট্রা, এবং সেক্ষেত্রে একটা বিশাল বড় জটিলতার সম্মুখীন হতে হবে। আইডেন্টিফাই করতে হবে এই পুকুরটা ভরা হয়েছিল 64-র আগে না 64-র পরে। কলকাতা কর্পোরেশনের একটা ডেডলাইন আছে যে 64 বা 74 এরকম, যে তার পরে হলে আপনাকে সেটা পুকুরই দিতে হবে, আর তার আগে যদি হয় তাহলে আপনি কিছু ছাড়পত্র পাবেন, তাও আপনার জুতো সুতরাং হয়ে যাবে। সুতরাং আগামী দিনের যে স্যাংশন পদ্ধতি আরও জটিল থেকে জটিলতর হতে যাচ্ছে, সে বিষয়ে কোনো সংশয় নয়। এবার আসছি আমার দ্বিতীয় পার্টে, যেগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, বিজনেস ম্যানেজমেন্টের। এটাও একটা বিজনেস ম্যানেজমেন্টের বিষয়। রিয়েল এস্টেটের ক্ষেত্রে অনেকেই খুব সাবধানে, সন্তর্পণে, অভিজ্ঞ এলবিএস বা আর্কিটেক্ট যদি না থাকেন তো বিশাল বিপদের মধ্যে পড়বেন। টাকা ইনভেস্ট করে বসে থাকবে, তারপর সেই জমি বার করতে করতে কালঘাম ছুটে যাবে। এটা একটা বিষয় হলো। দ্বিতীয় হলো যে, আমি আগেও বলেছি, বিজনেস ম্যানেজমেন্টের আগের দিন একটা গ্রাফ নিয়ে বলেছিলাম, গ্রাফের টেন্ডেন্সি দেখলে বোঝা যায় যে আপনার বিজনেস কীভাবে যাচ্ছে। যারা আমার ভিডিওটা আগে লক্ষ্য করেননি, এই ফেসবুক পেজেতেই পাবেন বা এই ইউটিউবেতেই আপনারা পেয়ে যাবেন, যে কোনো যারা যে দুটো ফলো করছে। এখন বিজনেসের ফার্স্ট জিনিস আমি ধরেছিলাম যে আগেকার দিনের একটা বিজনেস করা আর আজকালকের দিনে দাঁড়িয়ে টেকনোলজির, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাথে দাঁড়িয়ে একটা বিজনেস করা, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স। আগে বাপ ঠাকুর দ্বারা বলতো যে আরে ও তো অত পড়াশোনা জানে না, কিন্তু কয়েক কোটি টাকার মালিক। বাট এটাও একটা ভুল বা ভ্রান্ত ধারণা। পড়াশোনাটা আমরা ধরে নিই যে সে ডক্টরেট, সে মাস্টার ডিগ্রি এক্সেট্রা, বাট কিন্তু সেই সমস্ত মানুষগুলো দেখবেন ওই ডিগ্রিটাকে বহন করে নিয়ে চলে গেছে, ডিগ্রিকে আর বহন করেনি। এটা রবীন্দ্রনাথের কথা থেকেই বললাম। আর যে মানুষটা ক্লাস 8 পাস, সেই মানুষটা হয়তো যেটুকুনি শিখেছে সেইটুকুনিটাকে এত ভালো করে অ্যাপ্লিকেশন করেছে, তাতেই সে কয়েক কোটি টাকার মালিক হয়েছে। সুতরাং
আমি যেটা চিন্তা করছি সেটাকে যদি আমি ট্রান্সফরমেশন না করতে পারি, অ্যাকশনে তিনি না নিয়ে আসতে পারি, তাহলে বিজনেসকে আপনি সামনের দিকে আনতে পারবেন না। তো মডার্ন ম্যানেজমেন্ট টেকনিকের এই যে ডেটা সায়েন্স বলুন বা AI প্রযুক্তি বলুন, এগুলোর মেন অ্যাপ্লিকেশন হচ্ছে যে নিখুঁতভাবে ভবিষ্যতের স্ট্র্যাটেজিটাকে ঠিক করা। তো আমি ইকোনমিক্স নিয়ে শুরু করেছিলাম। ইকোনমিক্স নিয়ে যারা পড়ছেন বা ম্যানেজমেন্টের একটা বিশাল অংশ দাঁড়িয়ে আছে ইকোনমিক্সের উপর, অ্যান্ড এই ইকোনমিক্স ঠিক করে দিচ্ছে বা বর্তমান পরিস্থিতি আপনার কী অবস্থায় আছে, আপনি কোন জায়গায় ফিনান্সিয়ালি কতটা উইক, কতটা স্ট্রেংথ, এবং আপনি বিজনেস এক্সপ্যানশন করবেন না বিজনেস করার পদ্ধতিটাকে তৈরি করবেন, চেঞ্জ করবেন, মডিফাই করবেন, সমস্ত দিকটা নির্দেশ করে দেয় এই ইকোনমিক্স। অর্থাৎ আপনি যে স্ট্র্যাটেজি তৈরি করবেন সেই স্ট্র্যাটেজিটা কীভাবে তৈরি করবেন, এই ডিসিশনস মেকিংটাই হয়ে যায় ইকোনমিক্সের সাবজেক্ট থেকে। তো আমি ইকোনমিক্সের রুট ফার্স্ট চ্যাপ্টার আপনি যদি খোলেন, যে ইন্ট্রোডাকশানেতে ইকোনমিক্স রুট এবং একটা ইন্ট্রোডাকশান দেওয়া থাকে যে সাবজেক্টটা ডেভেলপ হলো কী করে। আমি এটার আগের দিনের ভিডিওতে আমি টাচ করে গিয়েছিলাম যে আমাদের ইন্ডিয়ান অথরের যে কোনো বই বা বিদেশি অথরের বই, যে কোনোই বই আপনি নেন না কেন, তো ফার্স্ট ম্যান যার নাম আসবে সেটা হচ্ছে কৌটিল্য অস্ত্রশাস্ত্র বা চাণক্য। চাণক্যর নাম অল্প বিস্তর হলেই আসবে, কিন্তু চাণক্য নীতি, চাণক্য প্রিন্সিপাল, সেগুলো বিস্তার হারে কিন্তু পরবর্তীকালে মডার্ন ইকোনমিক্সের মধ্যে স্থান পায়নি। তার বড় একটা কারণ হলো চাণক্যর অর্থশাস্ত্র, যেটা আপনার আজ থেকে ধরুন খ্রিস্ট ধর্মের 300 বছর আগে যে সময়টা লেখা হয়েছিল, 250 থেকে 300 বছর আগে, সেটাকে পরবর্তীকালে ধ্বংস করে দেওয়া হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় যখন ধ্বংস হয় এবং তক্ষশিলা, যেখানে তিনি পড়াশোনা করেছেন এবং আচার্য ছিলেন, সেই তক্ষশিলাকে, যেটা এখন বর্তমান পাকিস্তানে, সেই তক্ষশিলা ধ্বংস করে দেওয়া হয় এবং সেই সময় থেকে আপনার চাণক্যর যে কাজ, ওয়ার্ক অফ দ্য চাণক্য, সেই কাজ কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। কিছু কিছু জায়গা থেকে যেগুলো আমরা এখন পাচ্ছি বা চাণক্য অর্থনীতি বলে যেগুলোকে বলা হচ্ছে, সেইগুলো চাণক্যর নীতি বা প্রিন্সিপাল যে সমস্ত স্টুডেন্টরা সেই সময় পড়েছেন, সেই নীতি যখন স্প্রেড করেছে, প্রত্যেকটা জায়গায় স্প্রেড করেছে, এবং বিদেশি যারা পর্যটক এখানে এসেছিলেন, যারা গবেষণার কাজে এসেছিলেন, পরবর্তীকালে তাদের কিছু বইতে চাণক্য প্রিন্সিপালের কিছু উল্লেখযোগ্য বিষয়বস্তু বা মেইন ফ্যাক্ট, কি ফ্যাক্ট, সেগুলোকে নিয়ে বা কেস স্টাডি যেটাকে বলা হয়, সেইগুলো বর্ণিত আছে। সেই বর্ণনা থেকে কিছু উপলব্ধি করা গেছে। এবং চাণক্যর যদি জীবনী আপনারা বিভিন্ন জায়গায় ইউটিউব ঘাঁটেন, ফেসবুক, আপনি গুগলস ঘাঁটেন, বিভিন্ন লেখা যদি পড়েন, প্রত্যেকটা লেখায় আপনি ডিফারেন্স পাবেন, প্রত্যেকটা লেখায় ডিফারেন্স পাবেন। কিন্তু ঘটনাটা যেটা হয়েছিল, চাণক্যর এডুকেশন তক্ষশিলায়, চাণক্য আচার্য ছিলেন, এই ঘটনাগুলো আপনি প্রত্যেকটা বইতেই মিলে যাবে। বাট তার স্ট্র্যাটেজি কী ছিল, তার অর্থনীতি কী ছিল, সেই সমস্ত বিষয়ে যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কতটা অতিরঞ্জিত আর কতটা চাণক্য নীতির সাথে মিলছে, অরিজিনাল চাণক্য নীতির সাথে, দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট টু সে। বাট কিছু ইনসিডেন্ট যেটা ধরে পারসেপশন থেকে চাণক্যর কাজ, মানে রেজাল্ট থেকে চাণক্যর কাজ, সেটাকে বোঝা যায়। তার মধ্যে অন্যতম হলো চন্দ্রগুপ্ত মৌর্যর শাসনকাল। এখন প্রশ্ন হচ্ছে, এই চন্দ্রগুপ্ত মৌর্য বংশকে, মৌর্য সাম্রাজ্যকে তৈরি করার পিছনে চাণক্যের ভূমিকা হলে উল্লেখযোগ্য। কী ধরনের উল্লেখযোগ্য? অ্যাজ এ স্ট্র্যাটেজি মেকার, যেটা বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আপনি কী স্ট্র্যাটেজি নিয়ে চলবেন, স্ট্র্যাটেজিটা কী হবে, আপনার ফোকাস, আপনি যেটা ফোকাস করে এগোচ্ছেন। আমি যদি ফোকাস করি যে আগামী দিনে আমি একটা এই ইন্ডাস্ট্রি করবো বা আগামী দিনে আমি রিয়েল এস্টেটে নামবো, সো দ্যাট ফোকাস, তার জন্য আমার স্ট্র্যাটেজি মেক করতে হবে। এবং আমি আজকে কোন জায়গায় আছি, কালকে কোন জায়গায় যাব,
এই যে পরিকল্পনাটা এবং সেই টার্গেটকে রিচ করা অর্থাৎ ট্রান্সমিশন করা, এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণভাবে আপনাকে চিন্তা করতে হবে, বিভিন্ন টেকনোলজিকে আপনাকে ইউজ করতে হবে, নিজেকে ডে বাই ডে এভরি মোমেন্ট আপনাকে ডেভেলপ করতে হবে। এবং চাণক্য নীতির এই কাজটাই করেছিলেন। কখন করেছিলেন? যখন ধনানন্দ, যিনি মগধের নন্দ বংশের যেটা যিনি রাজা ছিলেন পাটুলিতে, সেক্ষেত্রে কি হয়েছিল না, বিভিন্ন বইতে বিভিন্ন রকম তথ্য আছে, কিন্তু মূল বিষয়টা হয়েছিল যে চাণক্য অপমানিত হয়েছিলেন। তার রাজসভায় চরম অপমানিত করা হয়েছিল চাণক্যকে। কোনো বইতে লেখা আছে তাকে কুৎসিত দেখতে ছিল বলে অহংকারী ধনানন্দ তাকে অপমানিত করেছিল। কোনো বইতে লেখা আছে যে চাণক্য, এই ধনানন্দ যে রাজা ছিলেন তিনি প্রচণ্ড অত্যাচারী রাজা ছিলেন এবং তিনি সবসময় বিলাসিতার মধ্যে জীবনযাপন করতেন। আর এই বিলাসিতার জীবনযাপন করার জন্য সাধারণ প্রজাদের কাছ থেকে তিনি অর্থ তুলত এবং তাদের উপর অত্যাচার করত শারীরিকভাবে, মানসিকভাবে। সেটার প্রতিবাদ করতে গিয়ে চাণক্য তার কোপে পড়ে যান। অনেক বইতে লেখা আছে চাণক্য খুব দারিদ্র ঘরের জন্মগ্রহণ করেছিল এবং তার বাবার নাম বলা হচ্ছে চারক। তিনি একজন ব্রাহ্মণ ছিলেন, তার পুত্র ছিলেন এবং কিছু অর্থ সাহায্যের জন্য চাণক্য গিয়েছিল এই ধনানন্দের কাছে এবং সেখানে তিনি অপমানিত হয়। যদিও এই 3 নম্বর যে পয়েন্টটা যে বইতে আমি পেয়েছি এটা আমি সম্পূর্ণ নস্যাৎ করছি। চাণক্য যে ব্রাহ্মণ ছিলেন, বিষ্ণুগুপ্ত তার নাম বলা হয়েছিল, তার বাবা, ব্রাহ্মণ কথার অর্থ দুটো হয়। আমরা সাধারণত যারা পৌরোহিত্য করেন, অর্থাৎ বাংলা কথায় যাদের পুরোহিত বলা হয়, আমরা তাদেরই ব্রাহ্মণ বলি। অ্যাকচুয়ালি ব্রাহ্মণত্ব হলো সেই ব্যক্তি যে শিক্ষিত এবং জ্ঞান অর্জন, প্রকৃত জ্ঞান অর্জন করেছেন, তাকে ব্রাহ্মণ মানে ব্রহ্ম পাওয়া, তাকেই ব্রাহ্মণ বলা হতো সেই সময়। এবং চারক সেই সময় তার পিতা খুব শিক্ষিত মানুষ ছিলেন এবং তার পুত্র চাণক্য তক্ষশিলার মতো জায়গায় শিক্ষালাভ করেছিলেন এবং সেখানেই আচার্য ছিলেন। অর্থাৎ এ থেকে বোঝাই যাচ্ছেন যে তার আর্থিক অবস্থা এত দুরবস্থা ছিল না যে রাজার কাছে তিনি সাহায্যের জন্য গিয়েছিলেন। অর্থাৎ 3 নম্বর যে পয়েন্টটাকে খণ্ডন করে দেওয়া যেতেই পারে। এবং ইনসিডেন্টটা যেটা হলো যে বিভিন্ন সময়কার চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হওয়ার আগে সেই সময়কার যে অবস্থা, যে ভারতবর্ষের প্রকৃত মানচিত্র যদি সেই সময় দেখেন, যে উত্তর পশ্চিম দিক থেকে আলেকজান্ডার বা গ্রিকরা তারা প্রায় ভারতবর্ষের উপকণ্ঠে চলে এসেছে। যেটা কোনো কোনো বইতে এটাও পেয়েছি যে ভারতবর্ষে বিদেশি শক্তি যেভাবে অগ্রসর হচ্ছিল এবং ভারতবর্ষের মূল ভূখণ্ড তখন খুব বিপদের মুখে চলে আসছে। চাণক্য তিনি একদিকে যেমন অর্থনীতিবিদ ছিলেন, অন্যদিকে পলিটিশিয়ান ছিলেন বা রাষ্ট্রবিজ্ঞান যেটা আমরা মডার্ন বিজ্ঞান বলি সেই নিয়ে তিনি চর্চা করেছিলেন এবং তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মূল ভূখণ্ডকে বাঁচাবার। সেই সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজা তারা রাজ করতেন। চাণক্য চেয়েছিলেন একটা ইউনিটি হতে পারে। সেই ইউনিটিটা করার জন্য তখন সর্ববৃহৎ যাদের রাজত্ব ছিল সেই মগধে নন্দ বংশে রাজত্ব চলছিল এবং সেই ধনানন্দ ছিলেন তখনকার রাজত্ব চালাচ্ছিলেন। প্রস্তাবটা এটাই ছিল যে রাজ্য পাঠ ঠিক মতো চলছে না, এই বিষয়টাকেই উত্থাপন করার উদ্দেশ্য ছিল চাণক্য। এবং কোনো কোনো বইতে এটাও পেয়েছি যে সেই সময় ধনানন্দ রাজ্যের বিশাল বড় রাজত্ব, তখন তো এই ডেটা সায়েন্স ছিল না, তখন তার কিছু পরিকল্পনার দরকার, কিভাবে রাজ্য পরিচালনা আরও ভালোভাবে করা যায়। ধনানন্দ একটা কমিটি তৈরি করেছিলেন সভাসদদের নিয়ে, সেখানে থেকে তিনি ডেটা
কালেকশন করতো, যদি গোদা বাংলায় বলা হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে চাণক্য সেখানে স্থাবকতা করতে পারেননি। অন্যান্য যারা হয় না সভাসদ, যেমন মমতা ব্যানার্জি দেখেছেন চারপাশের যারা সভাসদ, তারা কিছু অ্যাডভাইস দেওয়ার আগেই মমতা ব্যানার্জি যা বলে ওনারা তাই হ্যাঁ বলে দেন, কিন্তু চাণক্য সেটা পারেনি এবং তাকে চূড়ান্ত অপমানিত হতে হয়েছিল। এবং চাণক্য বলেছিল যে এই রাজাকে এখান থেকে উৎখাত করতে হবে। এবং তার পরবর্তীর ইতিহাস যে স্ট্র্যাটেজি মেকিং, একটা বিশাল বড় রাজত্ব, যে রাজত্ব মগধের যিনি রাজা ধনানন্দ, তাকে সরানোটা এত সহজ কাজ ছিল না। গল্পে যেটা বলা হয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য তাকে কয়েক বছর ধরে ট্রেনিং করেছিলেন বা তাকে শিখিয়েছিলেন বিভিন্ন অস্ত্রশাস্ত্র থেকে শুরু করে, অস্ত্র চালনা থেকে শুরু করে, আমাদের ইকোনমিক্স থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে এবং চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে তাকে তিনি উপযুক্ত করে তুলেছিলেন এবং যুদ্ধবিদ্যাটাকে তিনি পারদর্শী করে তুলেছিলেন। এটাই ছিলেন মেন চাণক্যর নীতি বলতে পারেন, বা চাণক্যর কাজ বলতে পারেন, এবং একটা স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, অনেক বইতে এটাও দেখা গেছে যে চন্দ্রগুপ্ত মৌর্যকে যুদ্ধ কলা, যুদ্ধ পরিচালনা করার জন্য প্র্যাকটিক্যাল, যে আমরা বলি না একটা অভিজ্ঞতার দরকার, সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা করানোর জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক সেনাদের সাথে ভিড়িয়ে দিয়েছিলেন ছদ্মবেশ, এবং পরবর্তীকালে তিনি সেখান থেকেও পালিয়ে এসেছিলেন ছদ্মবেশে, যখন তার পরিচয় পেয়ে যায় আর কি। কেন, তাদের রণনীতি কী, রণনীতিতে তারা কাজ করছে, সেই স্ট্র্যাটেজিটাকে শেখার জন্য। এবং শুধু শেখা নয়, চন্দ্রগুপ্ত যেটা করতেন সেই রণনীতি, রণকৌশল চাণক্যকে এসে ব্যক্ত করতেন এবং চাণক্য সেটাকে মডিফিকেশন করতেন। এটা সমস্ত কিছু বিভিন্ন রিসার্চ পেপার থেকেই আপনাদের বলছি। অ্যান্ড চাণক্যর মেইন কাজ ছিল যে ফার্স্ট যখন মগধকে আক্রমণ করলো, অর্থাৎ পাটুলিতে ধনানন্দকে আক্রমণ করলো, তিনি প্রথম বিফল হলেন। অর্থাৎ বিফল হলেন এই কারণে তিনি সরাসরি যুদ্ধে কিন্তু পেরে উঠলেন না। তিনি অঙ্গরাজ্যের কিছু রাজা যারা বিক্ষিপ্ত ছিল এই ধনানন্দের অত্যাচারে, তাদেরকে নিয়ে একটা সৈন্যবল তৈরি করেছিলেন এবং সরাসরি আক্রমণ করেছিলেন। সেই আক্রমণেতে যখন তিনি প্রতিহত হয়ে গেলেন এবং চন্দ্রগুপ্ত এবং চাণক্য প্র্যাকটিক্যালি পালিয়ে বেঁচেছেন, তারা একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নেন এবং পুনরায় তাদের যে ফোকাস ছিল যে মৌর্য বংশকে তারা প্রতিষ্ঠিত করবে এবং ধনানন্দকে সেই রাজত্ব থেকে উৎখাত করবে, সেই তার ওপরে আরও স্ট্র্যাটেজি ঠিক করলেন। প্রথম স্ট্র্যাটেজি তাদের ফেল করলো, যে আমরা সরাসরি আক্রমণে করে তার সাথে পাবো, তাহলে কি করব? দ্বিতীয় স্ট্র্যাটেজি কি হতে পারে? কথিত আছে, গল্পে আছে এরকম, যে একদিন এক মা খিচুড়ি রান্না করেছেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য সেই খিচুড়ির মধ্যে সরাসরি হাত দিয়ে দেয়। স্বাভাবিকভাবে গরম লেগেছে, তো মা তাকে উপদেশ দেয় যে খিচুড়ির মধ্যে কখনো মধ্যিখানে হাত দিতে নেই, ধার থেকে তুলে তুলে খেতে হয়। এবং এই একটা ইনসিডেন্ট চাণক্যকে পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করেছে। তিনি কি করলেন? তিনি বিক্ষিপ্ত যারা ছিলেন, ক্ষুব্ধ যারা ছিলেন, অর্থাৎ ধনানন্দের বিপরীতে যারা ছিলেন, তাদেরকে নিয়ে একটা সৈন্যবল তৈরি করল এবং এই লোকবল আরও বাড়াবার ক্ষেত্রে তিনি অধ্যাপনা চালু করলেন, লুকিয়ে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় গিয়ে তার বক্তৃতা দিতে শুরু করলেন এবং একটা সৈন্যবল চালু করলেন। এবং পরবর্তী ইতিহাস কী হলো আমরা সবাই জানি, যে চন্দ্রগুপ্ত মৌর্য তার রাজত্ব প্রতিষ্ঠিত করল। তো দ্যাট ইজ আ স্ট্র্যাটেজি মেকিং, নট অনলি ফর একটা কিংডম, একটা রাজত্ব চালাবার জন্য, বিজনেসের ক্ষেত্রেও দরকার প্রপার স্ট্র্যাটেজি, অ্যান্ড ইকোনমিক্স হচ্ছে সেই স্ট্র্যাটেজি। তো ভালো লাগলো, আজকে অনেকটা হয়ে গেল। আগামী দিনে আমরা আবার আসবো
ইকোনমিক্সের সেকেন্ড পার্ট অ্যাডাম স্মিথের গল্প নিয়ে আসবো, তার সাথে সাথে কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসবো। ধন্যবাদ।